আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্ব, অর্থাৎ তোমাদের বিষয়ের নাম হচ্ছে বাংলা নিমিত্তিক, বাংলা ব্যাকরণ ও নিমিত্তিক। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্বে কি আছে সেটা সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আমাদের ধ্বনিতত্ত্বের আজকের শিখন ফলে আমরা যেটা পাচ্ছি, বাকযন্ত্র, স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, জীবের অবস্থা, জীবের উচ্চতা, ঠোঁটের অবস্থা। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানছি সেগুলোর মধ্যে থাকছে কি, বাকযন্ত্র, স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির অবস্থা, জীবের উচ্চতা এবং জীবের অবস্থা। শিক্ষার্থীরা, আমরা তোমাদের ধ্বনিতত্ত্বটা অনেক সময় তোমাদের কাছে একটু জটিল মনে হয়, তোমরা যেটা সব সময় বলো, সেই কারণে বলবো তোমরা পাঠ্য বইয়ের দিকে একটু মনোযোগ সহকারে দেখো। বইটা আমাদের দেখতে হবে আমাদের নৈবিত্তিকের জন্য। বাংলা সেকেন্ড পেপারের যে বিষয়টা হয় সেটা হচ্ছে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়াগুলো লক্ষ্য করতে হয়। সে কারণে বলবো সবাই বই দিকে দৃষ্টিপাত করো। আমরা আবার বোর্ডে যাব, তার আগে একটু বই দেখে নিই। বাকযন্ত্র, ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। তাহলে বাকযন্ত্র আমরা দেখছি, বাকযন্ত্র বলে ধ্বনি উচ্চারণে মানব শরীরের, অর্থাৎ মানুষের শরীরের কথা বলছে, মানব শরীরের যেসব প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা বলছি, যেই সকল প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। তাহলে শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বলেছে, উপরের অংশের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসাবে পরিচিত। এগুলো প্রধান কাজ দুটি, শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। তাহলে আমরা জানি শ্বাসকার্যের জন্য আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের বিষয়টা আসে, আর মুখ দিয়ে খাবার। তাহলে এই দুটো জিনিসের কাজ হচ্ছে কি, শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। কিন্তু এইসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে। বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের ছোয়াল, দাঁত, তালু ও গলানালী। এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। তাহলে আমরা এখানে কি কি জিনিস পেয়েছি বাকযন্ত্রের জন্য, অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম দেওয়া আছে। আমরা একটু বোর্ডে এটার একটা চিত্র আছে, আমরা চিত্রটা দেখব, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো চিত্রটা কেমন আছে। আমরা একটু বোর্ডে তা লক্ষ্য করি। একটু আমরা, তাহলে শিক্ষার্থীরা, আমরা যে বোর্ডে চিত্রটা দেখবো বলেছি, চিত্রটা একটু করে দেখি। আমরা চিত্রটা রেডি করলাম তোমাদের জন্য। এখানে দেখো বাকযন্ত্রের বিভিন্ন অংশগুলোর নাম, নাসিকা, গহ্বর। তাহলে এটা হচ্ছে নাসিকা, গহ্বর। এরপর আছে নাসা যন্ত্র, নাসা রন্ধ্র। তারপর আমরা দেখতে পাচ্ছি ঠোঁট, এই হচ্ছে ঠোঁট। ঠোঁটের পর আছে দাঁত, এরপর আমরা দেখতে পাচ্ছি
দাঁতের পর মুখ গহ্বর। এরপর হচ্ছে চোয়াল। এই হচ্ছে মুখ গহ্বর, তারপর হচ্ছে চোয়াল। এরপর পাচ্ছি আমরা ফুসফুস। ফুসফুস, তারপর হচ্ছে মধ্যচ্ছদা। আর এই পাশটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি শক্ত তালু, শক্ত তালু, এরপর হচ্ছে কোমল তালু। জিহ্বামূল, গলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী, খাদ্যনালী, এরপর আছে শ্বাসনালী। আগে হবে খাদ্যনালী, তারপর পাচ্ছি শ্বাসনালী। এই হচ্ছে আমাদের চিত্রটা। আমরা চিত্রটা থেকে আমাদের বিস্তারিত একটু দেখে নেই। সে হচ্ছে, তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে দেখো, চিত্রটা মেলাও। প্রথম পাচ্ছি আমরা নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, এরপর হচ্ছে এই হচ্ছে ঠোঁট, দাঁত, মুখ গহ্বর, চোয়াল, এই হচ্ছে চোয়াল, ফুসফুস, মধ্যচ্ছদা। শক্ত তালু, কোমল তালু, জিহ্বামূল, কোমল তালুকে বলছে জিহ্বামূল, গলবিল, ষড়যন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী। তাহলে শিক্ষার্থীরা তোমরা বইয়ের সাথে চিত্রটা একটু মিলিয়ে দেখো, আমরা বইয়ের সাথে মেলালে জিনিসটা দেখতে পাবো। এরপর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে স্বরধ্বনি। আমরা স্বরধ্বনি নিয়ে একটু কথা বলি। স্বরধ্বনিটা কি দেখি, যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই হলো স্বরধ্বনি। আবার একটু দেখো, যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, তাহলে মুখে বাধাপ্রাপ্ত হচ্ছে নাকি বাতাস, সেগুলোই হলো স্বরধ্বনি। যেমন অ, আ, ই, উ। দেখো একটাও কিন্তু মুখে আমাদের বাজছে না। উচ্চারণ করে তোমরা দেখবে, মিলিয়ে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ, আ, ই, উ। স্বরধ্বনি উচ্চারণের সময়
বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। যেমন আ, ই, এ, ও ইত্যাদি। স্বরধ্বনির উচ্চারণ। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণটা একটু দেখো। স্বরধ্বনি উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কয়টি বিষয়? তিনটি বিষয় আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হলো জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি। এছাড়া আরো একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, তা হলো কোমল তালুর অবস্থা। অর্থাৎ কোমল তালু কি অবস্থায় থাকে সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসাবে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা এরপর যেটা দেখছি স্বরধ্বনি বিচারের উচ্চারণ কাল। এবার স্বরধ্বনি বিচারের সময় তুমি উচ্চারণ কালটা কেমন হচ্ছে একটু দেখো। যে গুরুত্ব দিতে উচ্চারণ কালকে গুরুত্ব দিতে হবে, যে অনুযায়ী স্বরধ্বনি হয় হর্ষ ও দীর্ঘ। নিচে এইসব তুলে ধরে বাংলা স্বরধ্বনিগুলোকে উচ্চারণ প্রক্রিয়ার আলোচনা করা হলো। জীবের অবস্থা। জীবের যে অংশের সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় সেই অংশকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে যথাক্রমে সম্মুখ, মধ্য ও পশ্চাৎ ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। সম্মুখ স্বরধ্বনি। জীবের সামনের অংশের উচ্চারণ সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো সম্মুখ স্বরধ্বনি। ই, এ, এ জাতীয়। মধ্য স্বরধ্বনি। জীবের স্বাভাবিক অবস্থা থেকে অর্থাৎ সামনের কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো হলো মধ্য স্বরধ্বনি। আ স্বরধ্বনি এ শ্রেণী। পশ্চাৎ স্বরধ্বনি। এই জাতীয় স্বরধ্বনিগুলো জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয়। যেমন অ, ও, উ। জীবের উচ্চতা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবের উচ্চতা। তাহলে জীবের উচ্চতা দেখো। জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য ও নিম্ন মধ্য স্বরধ্বনি হিসাবে নির্দেশ করা হয়। উচ্চ স্বরধ্বনি। এগুলোর উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে। যেমন ই, উ। নিম্ন স্বরধ্বনি। জিভ সবচেয়ে নিচে অবস্থান করে এইসব স্বরধ্বনি উচ্চারিত হয়। আ, এ এই শ্রেণীর ধ্বনির দৃষ্টান্ত। উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি দেখো। এই জাতীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে। যেমন এ, ও। নিম্ন মধ্য স্বরধ্বনি। এইসব স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে ওঠে। যেমন আ, ও ইত্যাদি। তোমরা বইয়ে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে বইয়ে একটা ছবি আছে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এখানে ছবিতে দেওয়া আছে, তোমরা বইটা একটু লক্ষ্য করো। তাহলে এখানে সেই ই, এ, আ এই উচ্চারণগুলোর অবস্থানটা এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। জীবের অবস্থা দেখানো হয়েছে। তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঠোঁটের অবস্থা। ঠোঁটের অবস্থা কেমন হয় দেখো। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলো উচ্চারণে দু ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঠোঁট গোলাকৃত অথবা অগোলাকৃত অবস্থায় থাকতে পারে। মানে উচ্চারণের সময় কখনো দেখবে গোলাকৃত হচ্ছে, কখনো আবার গোলাকৃত হচ্ছে না। এবং ঠোঁট খোলা অবস্থায় থাকতে পারে। ঠোঁটের এইসব অবস্থা ভেদে স্বরধ্বনিগুলোকে গোলাকৃত ও অগোলাকৃত স্বরধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। যেমন স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়।
সেই স্বরধ্বনিগুলোই হলো গোলাকৃত স্বরধ্বনি, যেমন অ, ও, উ। লক্ষ্য করো, আমি যখন উচ্চারণ করছি, উচ্চারণের সময় মুখের আকৃতিটা কেমন হয়ে যাচ্ছে। আমরা যখন উচ্চারণ করছি অ, মুখটা গোল হয়ে যাচ্ছে। ও, উ শব্দগুলো এভাবে গোলাকৃত হচ্ছে। অন্যদিকে যেসব স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোই হলো অগোলাকৃতি স্বরধ্বনি। যেমন ই, ই বলার সময় আমাদের মুখ কিন্তু গোল হচ্ছে না। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমরা যদি উচ্চারণের সময় জিনিসটা ভালো করে লক্ষ্য করো তাহলে তোমাদের পড়তে সমস্যা হবে না এবং জিনিসগুলো মাথায় একেবারে সুন্দরভাবে থেকে যাবে। তোমরা পড়ার সময় এই জিনিসগুলো তোমাদেরকে পড়ে পড়ে লিখে লিখে একেবারে ভালো করে আয়ত্ত করতে হবে। কি বলছে এখানে? অগোলাকৃতি। অগোলাকৃতি বলতে যেগুলো মুখ প্রশস্ত হয়ে যাচ্ছে, মুখ ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলছে অগোলাকৃতি। তাহলে সেটা হচ্ছে কি? ই, এ, এই ধরনের, আ, এই ধরনের শব্দগুলো হচ্ছে অগোলাকৃতি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় থেকে যে জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছিল বাকযন্ত্র। বাকযন্ত্রের পর আমরা যেটা দেখেছি স্বরধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ, এরপরে পেয়েছি জীবের অবস্থা, জীবের উচ্চতা, তারপর আমরা দেখলাম ঠোঁটের অবস্থা। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের মূল্যায়নের বিষয় হচ্ছে তোমরা চিত্রটা দেখে নিজে নিজেই চিন্তা করবে যে মুখ গহ্বর কোনটা, চোয়াল কোনটা। দাঁত তোমরা জানো, জিভ জানো, সেগুলো তোমাদের জন্য সহজ। নিজে নিজে চিন্তা করে দেখবে। কোমল তালু, ঠিক আছে, শক্ত তালু, কোমল তালু। আমরা এই যে এখানে দেখেছি, আরেকটু করে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের বোর্ডে এই শক্ত তালু, কোমল তালু। হ্যাঁ, শক্ত তালু কোনটা, কোমল তালু কোনটা? জিহ্বামূল। কোমল তালুকে আরেকটা কি নাম বলছে? জিহ্বামূল। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি কোমল তালু না বলে জিহ্বামূল বলে তাহলে তুমি যেন বুঝতে পারো সেটা কোন জিনিসটাকে লক্ষ্য করে বলা হচ্ছে। তারপরে হচ্ছে গলবিল, যন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী, প্রত্যেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে তুমি সেই জিনিসটা করতে পারো। আবার খাতায় তোমরা চিত্রটা এঁকেও সেটা স্টাডি করতে পারো। এভাবে হলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় আমরা দেখলাম। এবার তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ। বাড়ির কাজে তোমরা এই প্রত্যেকটা চিত্রটার সাথে মিলিয়ে তোমরা চিত্রটা আঁকবে এবং আঁকার পর তোমরা নিজের থেকে প্রত্যেকটা প্রত্যঙ্গগুলোকে চিহ্নিত করবে। তাহলে তোমাদের দেখবে একেবারে জিনিসটা মুখস্থ হয়ে যাবে, ভোলার কোনো সুযোগ থাকবে না। আর তোমাদের জন্য যেটা বাড়ির কাজ থাকছে সেটা হচ্ছে তোমরা তোমাদের ঠোঁটের অবস্থা বলতে কি বুঝো, ঠোঁটের অবস্থা সম্পর্কে তোমাদের ধারণাটা লিখবে। ঠোঁটের জীবের উচ্চতা, জীবের অবস্থা, স্বরযন্ত্র কাকে বলে, হ্যাঁ, বাকযন্ত্র কাকে বলে, এগুলো তোমরা সংজ্ঞাগুলো পড়বে। তাহলে এগুলো থাকলো তোমাদের জন্য বাড়ির কাজ। যখন তোমাদের ক্লাস শুরু হবে, নিয়মিত ক্লাস হবে, আমরা কিন্তু তোমাদের বাড়ির কাজগুলো দেখতে চাইবো, যে কে কি করেছে আমাদের একটু দেখাও। আমরা তাহলে বুঝতে পারবো তোমাদের পড়ালেখার অবস্থাটা কেমন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব আমি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।